নমস্কার দর্শক বন্ধুরা, অনভব উপায়ার আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, লাস্ট এপিসোডের মধ্যে আমরা শুনে নিয়েছিলাম তন্ত্র কী, আধ্যাত্মিকতার স্তরের মধ্যে তন্ত্রের কী ইম্পর্টেন্স আছে সেটাও আমরা শুনে নিয়েছিলাম লাস্ট এপিসোডের মধ্যে, এবং তন্ত্রের বিভিন্ন অ্যাসপেক্ট আমরা কিন্তু লাস্ট এপিসোডের মধ্যে শুনে নিয়েছিলাম। এবং এই এপিসোডটি আজকে যেটি আমরা আজকে শ্যুট করছি সেটির মধ্যেও কিন্তু তন্ত্র নিয়েই আলোচনা আছে। এবং এই এপিসোডের আমাদের সাথে গেস্ট আছেন শ্রী শান্তনু পাল মহাশয়। তাকে আমরা স্বাগত জানাই সিসিএন ভক্তির থেকে আজকে আমাদের এই টক শোর মধ্যে। স্যার, লাস্টের এপিসোডটা দুর্দান্ত ছিল, আমি যা ভিউজ পাচ্ছি লোকের কাছ থেকে শুনছি। থ্যাংক ইউ। ঠিক আছে, খুব ভালো যাচ্ছে এপিসোডটা। আজকেও আমরা যে অ্যাসপেক্টগুলোকে লাস্ট আমরা কভার করতে পারিনি আমাদের শোতে, লাস্ট ইন্টারভিউ শোতে, সেই অ্যাসপেক্টগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো আজকের ঠিক আছে। প্রথমত জিজ্ঞেস করি, কেমন আছেন? ভালো আছি, মায়ের আশীর্বাদে ভালো আছি। যা জগতে চলছে সেখান থেকে তো অনেক অনেক ভালো আছি। এটা আমি না, যারা ভালো করে আছে তাদের মনে হয় সবার এটা জানা উচিত যে যা শুরু হয়েছে তারা যদি দুবেলা ভালো করে খাচ্ছে, পড়ছে, সেফলি থাকছে, তাহলে তারা নিশ্চয়ই ভালো আছে। যেরকম বলার ছিল যে চার্লস ডিকেন্সের ভাষা, দিস ইজ দি বেস্ট অফ দি টাইম, দিস ইজ দি ওয়ার্স্ট অফ দি টাইম। কিছু মানুষ খুব ভালো থাকলেও গোটা জগতের মধ্যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে খুব অস্থিরতা আছে এখন। এই অস্থিরতার মাঝেই আজকে আমাদের এই টক শো, যেটি মানুষের মনের মধ্যে কোথাও না কোথাও আশা করব স্থিরতা আনবে। সেইখান থেকে দেখা যাক আজকের যে এপিসোডের মধ্যে যেই আলোচনাগুলো হবে সেই আলোচনাগুলো আপনাদের মনে কোথায় গিয়ে কীরকমভাবে গিয়ে দাগ কাটতে পারে। এবং এই তন্ত্রের এপিসোডের মধ্যে থেকে আপনি যদি ভাবেন যে আপনার সাধনার দিক থেকে আপনি আগাতে পারছেন, বা আমরা যদি এই এপিসোডটি করে আপনাকে তন্ত্রের মার্গে যদি কিছুটা হলেও হেল্প করতে পারি এবং বা তন্ত্র সম্বন্ধে জিনিসটা কী সেটি যদি বোঝাতে পারি, সেটি আমাদের কাছে একটি বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে। তো আর বেশি কথা বাড়াবো না, আপনারা দেখতে থাকুন আজকের এপিসোড অনবপায়া তন্ত্র কী তার সেকেন্ড পার্ট, যেখানের মধ্যে ফার্স্ট পার্টের মধ্যে যেই কোয়েশ্চেন্সগুলো আমরা অ্যান্সার করতে পারিনি বা যেই জায়গাগুলো আমরা ধরতে পারিনি সেই জায়গাগুলো আজকে আমরা ধরার চেষ্টা করব। আমি প্রণয় রায় আপনাদের সঙ্গে আছি সিসিএন ভক্তিতে। আজকে অনবব উপায়ের যে এপিসোডটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি সেটি নিয়ে শুরু করব আজকের আমাদের প্রোগ্রাম। সাথে আছেন আমাদের শ্রী শান্তনু পাল, আমাদের গেস্ট। এবং স্যারকে আজকের ফার্স্ট প্রশ্ন, তান্ত্রিক না তন্ত্র উপাসক? এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং, কারণ তান্ত্রিক বা তন্ত্র উপাসক, আমি নিজেকে তন্ত্র উপাসকই বলি। এবং আমি কোনো সময় এটা চিন্তা করে নিই না যে আমি আলটিমেটলি সব জানি, ঠিক আছে? কেন, যতক্ষণ তন্ত্র একটা ভাস্ট, আইনস্টাইনের হিসাবে যেরকম আমরা সমুদ্রের পাড়ে যেরকম আমরা নুড়ি কোরাই, তো সমুদ্রের ভেতর এরকম অনেক নুড়ি আছে। তো প্রচুর জিনিস এখনও শেখার আছে, প্রচুর সাধনা, প্রচুর জানার আছে। কারণ এটা তো কোনো ডিগ্রি বা কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি নেই যে দেবে, যেখান থেকে বলবে যে আপনি তান্ত্রিক। তো আমাকে যদি কেউ বলেও আমি একটু হেজিটেট করি, কারণ নর্মাল মানুষের কাছে তান্ত্রিক হচ্ছে কিছু ভোডো কাজ করা, কিছু ব্ল্যাক ম্যাজিক শর্ট অফ, সেটাও লোকের কাছে ক্লিয়ার না যে সাধনা কোন জায়গাটায়, কি সাধনা হয় এবং খারাপ ভালোর মধ্যে কোনো কিছু ব্যাপারটা লোকের লাইন ড্র করাটা খুব অসুবিধে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমি তন্ত্র উপাসক, কারণ আমি মায়ের এখনও সাধন করছি, এখনও মায়ের কৃপায় মা যেভাবে শক্তি দিচ্ছে, যেভাবে করছি, ভক্তরা যেভাবে আসছে, অ্যাপ্রোচ করছে, সেভাবে তাদেরকে আমি তাদের পাশে থাকার চেষ্টা করছি। কতটা থাকতে পারছি সেটা মাই জানেন, কিন্তু আমার মনে হয় যে তন্ত্র উপাসকই আমার কাছে এটাই ইম্পর্ট্যান্ট। এবং আমি এরকমই থেকে যেতে চাই, আমি এর থেকে কোনো অনেক হায়ার নোটে থাকতে চাই না। আমি এরকমও চাই না যে আই শুড বি রিকগনাইজড, এরকম কিচ্ছু দরকার নেই। আমার কোনো স্বর্ণমুকুট না, আমার কোনো ডিগ্রি লাগবে করার জন্য, কারণ আমি শুনেছি এগুলো এখন নাকি ডিগ্রি হয়। কামাখ্যা আমি একবার গেছি, তো এরকম যাওয়ার পরে দেখেছি আমি প্রচুর এরকম ব্যানার লাগানো। আমি অনেক ছোটো থেকে কামাখ্যায় যাই, সিন্স আই ওয়াজ 9-10 ইয়ার্স। বাবা যেতেন, বাবার সঙ্গেও যেতাম।
তো তখন অত দেখতাম না। এই রিসেন্ট লাস্ট তারাপীঠ, কামাখ্যা, এই স্পেসিফিক এই দুটো জায়গায় গিয়ে দেখছি আমি বিশাল বড় বড় ব্যানার লাগানো, যে এবং তাদের চেহারাগুলো, ফটোগুলো দেওয়া। তো আমার এগুলোর ভেতরে আমি বলবো না তারা ভুল, তারা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু আমার কাছে মা মানে আলটিমেট মা, মাই শুরু মাই শেষ, সব জায়গাটায় উনি আছেন এবং আমি চাই ওইভাবেই থেকে যেতে। আচ্ছা, খুব সুন্দর একটি ব্যাখ্যা করলেন স্যার আমাদের কাছে, যে এটাতে কোনো যদিও আজকাল অনেক দেখা যায় যে মুকুট প্রাপ্ত বা অমুক সিদ্ধ বা এরকম কিছু অনেকে ইয়ে করে, আমরা সেটার মধ্যে যাচ্ছি না, যে যার যেরকম তার সেরকম তার মধ্যে সে থাকুক, সেটা নিয়ে কোনো বিবাদ নেই আমাদের, তার ব্যাপার সেটা ইয়ে করে নেই। কিন্তু স্যার লাস্টে আমরা যেই এপিসোডের মধ্যে কথা বলছিলাম, এপিসোডের মধ্যে আমরা সাধনা নিয়ে কথা বলছিলাম। তো সাধনা ইজিক্যাল টু পড়াশোনা, সেটাও আমরা বলেছিলাম, বিশাল বিস্তর পড়াশোনা করতে হয়, এবং পড়াশোনায় যখন আছে তো একটা লেভেল নিশ্চয়ই থাকবে, যে আজকে ধরেন যে ABCD লিখছে, কালকে সে একটা ওয়ার্ড বানানো শিখবে, তারপর একটা সেন্টেন্স হবে, এরকমভাবে মানুষ স্তরে 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 আগিয়ে যায়। তো সেখানে সাধনারও কি এরকম লেভেল আছে? এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন। সাধনার লেভেল অর্থাৎ তোমাকে বুঝতে হবে, মানে প্রথমত আমি তোমায় এটা বলে নিই যে তন্ত্র সাধনাটা কিন্তু কোনো বই পড়ে সাধনা হবে না, ঠিক আছে, বা কোনো সোশ্যাল মিডিয়া দেখে সাধনা না। কারণ আমার কাছে প্রচুর মানুষ আসে যারা বলে যে সাধনা মানে আমি এই দেখেই মন্ত্রটা করেছি, ঠিক আছে, প্রাত্যাঙ্গিরা সাপোজ মন্ত্র আমি পাঠ করেছি এই দেখে, তো এটাই আমার এরকম খারাপ হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমরা সাধনা নিয়ে যদি এগোই তাহলে এটা একটা ডিসিপ্লিন, ঠিক আছে। তো সাধনা আমরা আগে লাস্ট ডিসকাস করেছিলাম যে আমাদের বেসিক্যালি যখন তন্ত্র নিয়েই বলছি তখন দক্ষিণাচার আর বামাচার দুটো ভাগে ডিভাইড হয়ে গেছে। তো সাধনার মধ্যে কি হয়, এক একটা স্টেজ থাকে, যেমন আমাদের অভিষেক বলা হয়, অভিষেক ক্রিয়া। তো অভিষেকটার মধ্যে দেখা যাচ্ছে সাপ্তাভিষিক্ত আছে, ঠিক আছে, পূর্ণাভিষিক্ত আছে, সাম্রাজ্য অভিষিক্ত আছে, রাজ্য অভিষিক্ত আছে, মানে 4 লেয়ার্স আছে। জৈনিজমে যেরকম 9টা লেয়ার আছে, ঠিক ওরকম বুদ্ধিজমেরও 6টা-7টা লেয়ার আছে। তো আমাদের যখন হিন্দু আমরা বীরাচারিতে বা যাচ্ছি তখন 4টা বেসিক লেয়ার আছে, যেটার মধ্যে মানে প্রথম ফার্স্ট যেটা সেটা হচ্ছে সাপ্তাভিষিক্তের মধ্যে, এটা হচ্ছে একটা মানে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যেমন টিচার এসে একটা জেনারেল পড়াচ্ছে, ঠিক আছে, সবাইকে একটা ক্লাস নিচ্ছে যেখানটায় একটা টপিক নিয়ে ডিসকাস করছে, ওই ডিসকাশনটা একটা স্পেসিফিক টপিক নিয়ে করছে। এবার যখন পূর্ণাভিষিক্ত হবে তখন সেই টিচার একটা স্পেসিফিক টপিক নিয়ে, ঠিক আছে, এবং স্পেসিফিক এরিনা নিয়ে বা এরিয়া নিয়ে বা অনার্স পাস, আমি এরকম ধরি যে অনার্সে একটা আলাদা ক্লাস হয়ে গেল, ওই ক্লাসরুমে অনার্স তো সবাই পায় না, তো সবাই ওই ক্লাসরুমে গেল, গিয়ে ওখানে কিছু টিপিক্যাল ক্রিয়া শেখানো হচ্ছে বা টিপিক্যাল ওয়ে হচ্ছে, যেটাতে আমরা ব্রেন লেভেলটাকে বুঝতে পারবো, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল। কেন গুরুর এখানে থাকাটা খুব ইম্পর্টেন্ট, গুরুর কৃপাটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা এটা আমি বলি তন্ত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুরু কৃপা। এবার সূক্ষ্মে থাকুক কি গুরু সাক্ষাতে থাকুক, তার কৃপা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো আমরা মেন্টর বা টিচার যাদের বলি, তো এবার ওটাতে কি হয়, তখন আমরা ভেতর সাধনটা একটা চেষ্টা, মানে একটা লেয়ার তৈরি করা হয়, কেন অলরেডি সাপ্তাভিষিক্তেতে একটা জেনারেল করা হয়েছে, ঠিক আছে। তো এবার তারপর কি হয়, তারপর রাজ্য এবং সাম্রাজ্য অভিষেক। রাজ্য অভিষেকে কী হয়, একটা সময়ের পরে তোমাকে দেখতে হবে যে কিভাবে তুমি ভেতর বাইরেটা ব্যালেন্স করতে পারছো, ঠিক আছে। ভেতর বাইরের ব্যালেন্স করাটা হচ্ছে তোমাকে, কেন প্রথমেরটা বাইরের ব্যালেন্সটা শিখিয়েছে, সেকেন্ড স্টেজে ভেতরের ব্যালেন্স শিখেছে, ভেতরের বাইরের ব্যালেন্সটা শিখিয়েছে। যদিও এইটা ভীষণ রেয়ার, মানে এই স্তরে অভিষেক বা এই স্তরে যে আমরা সাধন করা হয় বা করানো হয় সেটা খুব রেয়ার, কারণ এখনকার এনভায়রনমেন্ট, এখনকার কনস্ট্রেন্টস, এখন সব কিছু মনে রেখে যা মানে সমস্যা বা এগুলো চলছে, সেটা সেই হিসাবে এটা খুব রেয়ার। আর লাস্টের যেটা
করা হয়, সেই লেয়ারে কি হয় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তোমাকে একটা টপিক দেওয়া, সেখানটায় কিন্তু প্রচুর মানে সেটার রিলেটেডই সব সাধনা হয়। তুমি নিশ্চয়ই শুনেছো সব সাধনা বা পঞ্চমুণ্ডী সাধনা বা যেই সাধনাগুলোই হয় আমাদের, তো সেই সাধনায় কিন্তু দিনের শেষে গিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং গুরু সেখানে তোমাকে একটু আইসোলেটেড ছেড়ে দেবে বা মানে রেখে দেবে, তুমি কিভাবে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারছো সেটা দেখবার জন্য। বা তোমাকে গুরু বলে দেবে স্পেসিফিক্যালি যে তুমি ওই জায়গাটায় চলে যাও, কেন গুরু বুঝতে পারবেন যে কোন জায়গায় এনার্জাইজড হয়ে আছে, তো ওই জায়গাটায় গুরু তোমাকে বলে দেবে ওখানটায় যাও, গিয়ে ওখানটায় এইরকমভাবে এই নাম জপ এগুলো এত এত করো, ঠিক আছে, করে তুমি কতটা রিয়ালাইজড হলে, ঠিক আছে। যেমন কিছু কেসেস ডাক্তারির মতো তোমার কাছে তখন বলতে হবে না, ভক্তরা তোমার কাছে বা লোকে পেশেন্টস, আমি যদি নর্মাল পেশেন্ট বলি যারা সমস্যায় আছে তারা তোমার কাছে আসবে। দেখো সায়েন্সের যুগে আমি খুব মানে সায়েন্সটাকে মেনেই আমি তন্ত্রে মানে আমার ভালোবাসা জায়গা এবং আমার লাইকিংসের জায়গাটাই এই জায়গাটায় ছিল যে আমি কোনো সময় কোনো কিছু নিয়ে এগোবো না। তো আমার করতেও হয়নি, যেহেতু আমার গুরুদেব নিজেও প্রচণ্ড এডুকেটেড ছিলেন এবং উনিও চাকরি করতেন এবং ওনার যথেষ্ট জ্ঞান ছিলেন। তো সেই জায়গার থেকে এবং আমি প্রচুর ক্রস করেছি, মানে যাদের থেকে আমি কিছু মানে কিছু সাধন ভজনগুলো করেছি, কারণ তন্ত্রে প্রচুর গুরুর সান্নিধ্যে হতে হয়, ঠিক আছে। সেটা তারাপীঠ হোক, আমি আমাদের সিকিমে মানে কিছু মনেস্ট্রি আছে যেখানটা আমি ভিজিট করেছিলাম। সিকিম ছাড়াও আমি কিছু নেপাল থেকে কিছু জিনিস আমি পেয়েছি, এগুলো সব ওনারই কৃপা, মানে গুরুর কৃপাতেই সব জিনিসগুলো একটু বিস্তার করে আমরা পেয়েছি সাধনগুলো। তো ওই সাধনের পার্টগুলোকে এবার কি হয় লাস্ট সাধনটায় তোমাকে অলরেডি তখন তোমাকে লিটারেলি তোমার নিজের শক্তি দিয়ে তোমার বল দিয়ে তোমাকে নামতে হবে হেল্প করার জন্য। তন্ত্র শেখাটার দুটো উদ্দেশ্য থাকতে পারে সাধনাটা, তুমি যেহেতু সাধনায় প্রশ্ন করেছো, একটা হচ্ছে তোমার নিজের উপলব্ধি, নিজের কনসিয়াসনেস, যেটা সব সাধনাই হয়। আমি লাস্ট টাইম বলেছিলাম সাধনাই হয়। সাধনার একটা ওয়ে আউট আমরা করি, যার যেরকম শরীর বা যার যেরকম ডেস্টাইন, মানে আমি যদি ভগবদ গীতা টানি বা দেবী ভাগবতম টানি, তাহলে আমি দেখব যে যার যেরকম ডেস্টিনেশন হিসাবে যেরকমভাবে যে শরীরে যেভাবে গড়েছে সে সেইভাবেই তাকে ডাকবে, ঠিক আছে। পঞ্চদেবতার মধ্যে যারা আমাদের আছে প্রমুখ, তাদের ভেতরে তাকে নিয়ে তারা এগিয়ে যাবে। তো সেই জায়গা থেকে সাধনার আলটিমেট তখন সিদ্ধি হওয়ার পরে সেটাকে স্টেট অফ সিদ্ধি বলা হয়, এবং কারো সিদ্ধি হওয়ার পরে দেখা যাচ্ছে সে একদম সমাধিস্থ থাকছে, ঠিক আছে, ডে লং ডে নাইট তারা সমাধিস্থ থেকে যাচ্ছে। কেউ সমাধির জায়গা থেকে বেরিয়ে এসে প্রচণ্ড পরিমাণে মানে তারা ভালো অ্যাক্টিভ রোল প্লে করছে সমাজের জন্য, এবং তারা প্রচুর কষ্ট দুঃখ মানুষের টেনে নেওয়ার ক্যাপাসিটি বা ক্ষমতা থাকে। এবং এটাও ঠিক যে কলিতে, মানে আজকের যেই ডেটে আমরা দাঁড়িয়ে আছি, তো সেই ডেটে আমার মনে হয় যে এই ক্ষমতাটা মানুষের আছে, এবং আমরা অল্প করলেই কিন্তু পেয়ে যাই, এবং কিভাবে ওটা ইউজ করব সেটা তো পরের ব্যাপার আছে। এই আয়রন এজে কি মানুষের পক্ষে এতটা ক্ষমতা রাখা কি সম্ভব? কেন উই আর লিটারালি ইন আয়রন এজ। Yeah, we are not in iron age, but I think we have crossed 40-50% of iron age. তো সেই জায়গা থেকে মানুষ ওই ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত। কারণ একটা জিনিস দেখো, তুমি যতখানি সাধনায় উঠবে না, পড়েও যেতে পারো। কেন পঞ্চমকার যে সাধনা হয় আমাদের, তো পঞ্চমকারে দেখা যাচ্ছে মানে পঞ্চমকারটার ক্রস করতে হবে, মানে এই স্টেজগুলো, অভিষেকের স্টেজগুলোর সঙ্গে সঙ্গে পঞ্চমকার বা বাকি সাধনাগুলোও তোমাকে ক্রস করতে হবে। গুরুদেব যেভাবে তোমায় বলবে সেভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। সেটা যদি গুরুদেব তোমাকে ডেকে যদি বলে তোমাকে না এইটুকু মন্ত্র চান্ট করতে হবে বা পাঠ করতে হবে, কেন কি বিস্তার, কেন তুমি তখন ইউ ক্যান কোয়েশ্চেন। হ্যাঁ, এটা করতে পারো যে সাধনা চলাকালীন তোমার যখন কিছু ফিল হচ্ছে, ফেস হচ্ছে, তখন তুমি গুরুদেবকে বলতে পারো যে এটার মানে উদ্দেশ্যটা কী। তো তখন তোমাকে গুরুদেব হেল্প করে দেবে বা বলে দেবে মিনিংটা। কিন্তু এই এজে কিন্তু সাধনা সম্ভব বলি, তন্ত্রটা কিন্তু আলটিমেটলি আয়রন এজের জন্যই।
কারণ বাকি সাধনাগুলো, সাপোজ তোমার কাছে কেউ গেল, তার প্রচণ্ড সমস্যা হচ্ছে, সমস্যা তো বহু জায়গা থেকে হতে পারে, তো সেই জায়গার থেকে তুমি তাকে কি বলবে যে তুমি খালি জব করো, মানে অ্যাজ আ গুরু, মানে ফিজিক্যাল গুরু, কেন এখানে আমাদের স্পিরিচুয়াল মানে মেন্টাল ফিজিক্যাল থাকাটাই বেটার বলা হচ্ছে, মানে গুরুদেব এখানে ফিজিক্যাল থাকাটাই খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটার থেকে তুমি কি তাকে বলবে তুমি খালি নামটুকু করো? না। কেউ যদি বলে যে আমি ডেট বেদে, মানে আমার এই একজন মানে প্রচণ্ড পরিমাণে ডেট বেদে আছে, ঠিক আছে, কেউ মৃত্যু, হ্যাঁ, তো ডাক্তারও, কেন ডাক্তার আলটিমেটলি সায়েন্স যদি আমি মানি, ডাক্তারও বারবার বলছে যে এর বাঁচার আশা কম, ঈশ্বরকে ডাকেন, ভগবানকে ডাকেন, বা হোয়াট এভার ইট ইজ। তো সেই জায়গার থেকে তোমার কাছে এসছে, তার মানে সব হোপস ছেড়ে তোমার কাছে সে শরণাপন্ন হয়েছে। তো তখন সেই জায়গার থেকে তোমার কি করা উচিত? তখন তোমাকে প্রয়োগগুলো করা উচিত। তো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইয়োর পাওয়ার্স, ওই শক্তিগুলোই কিন্তু সাধনার আলটিমেট, যে তুমি যে সিদ্ধ হয়ে গেছো সেটার পূর্ব ওই জায়গার থেকেও হয়ে যাবে। তো যেরকম শুনছিলাম এবং বুঝলাম যে তন্ত্র সাধনার মধ্যেও অনেক লেভেল আছে, মোটামুটি 9টা মতন, একটা আন্দাজ মতন একটা 9টা অভিষেকের লেভেল আছে, যেগুলোকে ওটা জৈনিজমে আছে, হ্যাঁ জৈনিজমে আছে। আর আমাদের 4টা বেসিক্যালি ক্রস করতে হয়, হ্যাঁ 4টা অভিষেকের যে ইয়েটা বললাম ওই জায়গাগুলো। তাছাড়া প্রচুর সাধনা আছে, সব সাধনা আছে, পঞ্চমুণ্ডী সাধনা আছে, তারপর ভাব সাধনাগুলো আছে। কিন্তু আমি ফর্মাল, তুমি যে জিজ্ঞেস করলে আমাকে, ফর্মাল ওয়ে অফ সাধনা এই জায়গাগুলো থেকেই তৈরি হয়। মানে 4টা লেভেল বেসিক্যালি আমাদের মানে সনাতন ধর্মের মধ্যে 4টি লেভেল আছে তন্ত্রতে, যেটিকে অতিক্রম করে গিয়ে মানুষ একটি উত্তীর্ণ তন্ত্র উপাসক বলুন বা তান্ত্রিক বলুন, যেটা আপনাদের মনে হয় সেটা ইয়েতে। কিন্তু হ্যাঁ, মানে আমি যেটা ফিল করি স্যারের ইয়েতেও কথা বলতে গিয়েও, তান্ত্রিক কথাটা খুব একটু ক্রুড লাগে জায়গাটা শুনতে, এবং যেরকম মানে কীরকমভাবে বলবো আপনাকে, যে ফট করে যদি কাউকে যদি বলা হয় ও তো লয়ার, তো মানুষের মাথার মধ্যে চিন্তা আসে কি কেস ঝুলাবে, আটকে রাখবে, পয়সা টানবে, এরকমভাবে ইয়েতে। যখনই আপনি কথাটা একটু মানে গুছিয়ে বা সুন্দর করে বলবেন যে ল প্র্যাকটিশনার, তখনই মানে ও আচ্ছা, তো এই জায়গাটা এরকম আসে। এবং যেখান থেকে আমার মনে হয় তান্ত্রিক কথাটার জায়গায় যদি তন্ত্র প্র্যাকটিশনার বলা যায় বা তন্ত্র উপাসক বলা যায়, জিনিসটা শুনতেও ভাল লাগে এবং মানুষের মধ্যে সেই ভয়টি আসে না যে হ্যাঁ। এটার কারণটা হচ্ছে একটা খুব বেসিক জিনিস, সেটা হচ্ছে এখন আমরা সবাই তো সোসাইটি, একটা সমাজের ব্যবস্থায় থাকি, অবশ্যই সবাই ঘর বাড়িতেই থাকি। তান্ত্রিক যেটা যদি হতো, আমরা তখন আমি তখন মনে করব যে তান্ত্রিক মানে সে শ্মশানে থাকছে, সে শ্মশানের অ্যাক্টিভিটিসের সঙ্গে রিলেটেড। তো সেই জায়গার থেকে মানুষটা তান্ত্রিকের পেছনে ভয়টা আছে। কিন্তু যখন বলা হয় যে কেউ তন্ত্র উপাসক বা তন্ত্র প্র্যাকটিশনার, তখন কি হয়, জিনিসটা অনেকটা বেটার হয়ে যায়, মানে ইজি হয়ে যায়। কেন? সংসারেই তো অশান্তিগুলো হয়, অসুবিধে সংসারে হয়, গৃহস্থ মানুষদের, হ্যাঁ, যারা সিদ্ধ হয়ে গেছে, যারা অলরেডি ভগবতীর কৃপা প্রাপ্তি, মায়ের যারা আশীর্বাদ প্রাপ্তি, মায়ের আশীর্বাদের হাত যাদের মাথায় আছে, তাদের কাছে এই সমস্যাগুলো এলে তারা হয়তো সেভাবে বোঝে না, মানে বা তারা টের পায় না, বা তারা ওটা গ্রাহ্য করে না। কিন্তু এবার সেই মানুষগুলো যদি একটা তান্ত্রিকের কাছে আসে, তার একটা প্রি হ্যান্ড কনসেপশন হয় যে সে একটা বিশাল বড় আকৃতির দাড়ি হবে, সে বিভৎস টিপ পরে থাকবে, বড় মালা টালা পরে থাকবে, একটা হ্যাঁ বস্ত্র থাকবে। এই জায়গাগুলো না, ওই জন্যই এই আমাদের ডেফিনেশনটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এখন। মানে এখন কিন্তু ব্যাপারটা একই আছে, কারণ দেখো সব সাধনায়, আমি একটু বলে নিই কারণ এটা নিয়ে, সব সাধনায় যখন আমরা সব সাধনায় নামি বা সাধনায় যখন একটা পার্ট টাইম আসে, তখন কিন্তু সবের কিছু অংশ খেতে হবে তোমায়, বা সবের ওপরে বসে তোমাকে সাধন করতে হবে, এইগুলো পার্ট আছে। এবং তুমি যে অ্যাশেস, যে ছাইগুলো তুমি মাখছো, ঠিক আছে, ছাড়া বা তুমি হ্যাঁ মন্ত্র বিভূতি যেটা বলছে লোকে, বিভূত বা ভস্য বা ছাই যেটা বলে, তো সেগুলো কি অ্যাকচুয়ালি আমরা তো রেডিমেড এগুলো কিনে, মানে এখন তো খুব রেয়ার এগুলো পাওয়া, কিন্তু আগে
এই বিভূতি সবচেয়ে মণিকণিকার থেকে স্প্রেড হতো, মানে মণিকণিকার ঘাট থেকে ওই মানে যেহেতু এটা বলা হয় মহাদেবের ত্রিশূলের উপরে বিরাজ করে কাশী, তো সেই জায়গার থেকেই কিন্তু বিভূতি থ্রু আউট পাস হতো। তারপর উইথ টাইম যে যেখানে যেখানে সাধনা করতো যেই শ্মশানে, সেখানকার অ্যাশ নিয়ে ক্রিয়া বা পুজো বা যেটাই করে সে নিজেকে নিজে একটা প্রলেপ দিত বা লেপন করতো। কারণ কেন করতো এটা? কারণ সাধনাটা সত্যটা জানা উচিত। সেটা হচ্ছে আলটিমেট হচ্ছে আমি কি রিয়েলাইজ করতে চলেছি, আমার সাধনাটা কিসের জন্য হয়েছে, কেন করছি। মানে আমি রোজ একটা সাবজেক্ট নিয়ে পড়ছি, আমি কেন পড়ছি, ঠিক আছে? তো সেই জায়গাগুলো থেকে আমাকে জানা উচিত যে সাধনার পার্টটা কি। সব সাধনার মধ্যে কি বলো তো? সব সাধনার মধ্যে হচ্ছে যে দিনের শেষে আমি এটাই সত্য, মৃত্যুটা সত্য, সবাই আমরা জানি আলটিমেট ট্রুথ। হ্যাঁ, কিন্তু কেউ ওটা অ্যাকসেপ্ট করি না, সেটাও সত্য। একটা সব গাড়ি গেলে লোকে প্রণাম করে, এবং ছোটোবেলা দেখতাম সবাই বলতো যে থালার নিচে জল দিয়ে দে, মানে আমি জানি না কেন এটা কেন বলতো বা কী বৃত্তান্ত। এখন ফিল হয় যে জল যেহেতু সবগুলোকে ইজি করে দেয়, মানে তোমার গলায় একটা কিছু আটকালো, তুমি সঙ্গে সঙ্গে জল খেলে, ঠিক আছে, তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ, তোমাকে একটা জল তোমাকে সুস্থ করছে। তো তুমি একটু অসুস্থ হলে তোমাকে স্যালাইন ওয়াটার দেওয়া হচ্ছে, স্যালাইনের সঙ্গে ওয়াটার অ্যাডিশনাল থাকে, H2O যে পার্টটা। তো এবার ওই জায়গা থেকে না, তো জলটা আমার ইজি করে দেয়, তো ওই জন্যই থালার নিচে জল বলা হতো। সেটা আমি নিজস্ব তো মানে এটা ফিল করেছি যে এটা এই জন্যই বলা হতো। হ্যাঁ, ইউনিভার্সাল কন্ডুইট। হ্যাঁ, তো এবার এই তত্ত্বর মধ্যে তো জলও একটা খুব ইম্পর্টেন্ট তত্ত্ব, তো ওই জন্য জলটাকে দিয়ে করা হয়। তো এই যে শ্মশান সাধনা যখন করছে মানুষ, বা চিতা সাধনা যেভাবেই করছে, তো দিনের শেষে এটাই বলার উদ্দেশ্য হচ্ছে যে এটাই সত্য, তুমি এটাকে অ্যাকসেপ্ট করো এবং এটাকে অ্যাকসেপ্ট করে এগো। তুমি সবসময় চিন্তা করতে হবে না যে তুমি মরবে, তাহলে তো তুমি সম্পূর্ণ সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যাবে না। তোমার মনে করতে হবে যে এটা আমার আলটিমেট, ঠিক আছে, এই আলটিমেট জায়গার থেকে আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে, মানে এবং সেটা কি করবে, ওয়াটার উইল হেল্প মি আউট এই জায়গাটায় পৌঁছানোর জন্য। তো ওইভাবে না জল, তুমি দেখবে শ্মশানটা যে নদীর পাশে থাকতো, তো ওই শ্মশান জল চিতাভস্য এগুলো সব এক অপরের সঙ্গে যুক্ত, কেউ কারোর সঙ্গে আলাদা না। এতক্ষণ তন্ত্র নিয়ে আলোচনা চলছিল, শ্রী শান্তনু পাল আমাদের সাথে আছে। অ্যাসপেক্ট দেখে নিলাম, এখানে একটা শ্মশানেরও একটা বিশাল বড় অ্যাসপেক্ট আছে তন্ত্রের মধ্যে, সেটা সবাই জানে, এবং এই জায়গাটা নিয়ে মানুষের ভয়, এবং কি সুন্দরভাবে উনি এক্সপ্লেন করে দিলেন যে শ্মশান হচ্ছে কিন্তু আলটিমেট ট্রুথ। যে জন্ম নিয়েছে মৃত্যু তাকে বরণ করতে হবে, কোনো জিনিস জীবনে কিন্তু অক্ষয় নয়, যা হয়েছে তৈরি হয়েছে তা একদিন ক্ষয় হবে, বিলীন হবে। তো এই শরীর যেটি পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, সেটি একদিন পঞ্চতত্ত্বের মধ্যেই মিলে যাবে। কেন, কিভাবে আমি বলছি, একটু শর্ট করে ব্যাখ্যা করে দিচ্ছি। সেই জায়গাটা হলো, উনি বললেন জলের কথাটা, যেরকম শ্মশানের জায়গায় জল সবসময়, একটা নদী বা কিছু একটা জলের স্তর সবসময় সেই জায়গায় থাকে, মাটি থাকে, হাওয়া বাতাস, এবং যেই যেরকম আগুন দিয়ে বা এই দিয়েই তৈরি হয়, সেই আগুনের সাথে মিলেই কিন্তু শরীরটি একদিন ভস্মে হয়ে এই ব্রহ্মাণ্ডের মধ্যে মিশে যায়। এটা এই জায়গাটাই হচ্ছে একটা শ্মশানের একটা বিশাল বড় অস্তিত্ব, যেটা মানুষ বুঝতে পারে না এবং ভয় পায় যে হ্যাঁ তন্ত্র মানেই শ্মশানের সাধনা, এটা ওটা মাথার খুলি এ করে না। বাকি সাধনাগুলো কিন্তু মানে তন্ত্রটা হচ্ছে একদম ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করা, ল্যাবে নিয়ে গিয়ে, মানে আমি বায়োলজি পড়াচ্ছি, মানে ফ্রগ ডাইসেকশন পড়াচ্ছি, পড়াতে আমি সোজা গিয়ে একটা ফ্রগ ডাইসেকশন দেখাচ্ছি। তো বাকি সাধনাগুলোও তাই শেখায়, কিন্তু তারা হয়তো শ্মশানে নিয়ে গিয়ে শেখায় না। কিন্তু দেখা গেছে যে প্রচুর সময় অনেক বৈষ্ণব সাধক তারা কিন্তু প্রচুর সিদ্ধি লাভ করেছেন এবং তারা সাধনা করেছেন শ্মশানে বসে। মানে আমি এরকম একজন বৈষ্ণব সাধককে চিনি, যে মালদায় থাকতেন, সে নেই, দেহ রেখেছেন, সে বিশাল বড় জট ছিলেন, সে শৈবজম প্র্যাকটিস করতেন এবং মহাদেবের বিশাল বড় একটা কৃপা লাভ ছিল, কিন্তু প্যারালালি সে বৈষ্ণব, মানে তারা গোস্বামী সম্প্রদায়ের, তারা গোসাই, তো তারা মানে রাধারমণের মন্ত্র দেয়, মানে সে ছিল হচ্ছে বৈষ্ণব, কিন্তু শৈবাচারের মতে
ইয়ে ছিল। Exactly. হ্যাঁ, তো এই বন্ধুদেরকে এই জায়গাটা বলি যে আমরা যখন আগের বার বলেছিলাম যে কথার মধ্যে দিয়েও আসছিল যে বৈষ্ণবাচার এপিসোড আছে অনাবপায়ে, প্লিজ দেখবেন, এটা খুব ভালো ইয়েতে। তারপরে শৈবাচার আছে, গানাপত্য আছে, এ আছে। এটা আচার, মানুষ কিভাবে নিজের দৈনন্দিন জীবন রাখবেন সেটি আধ্যাত্মিকতার স্তরের মধ্যে দিয়েই আচারগুলো আসে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নেই যে যে কোনো বৈষ্ণব যদি থাকে সে শৈবাচারে আসতে পারে না, বা যে গণপত্য আছে সে বৈষ্ণবে আসতে পারে না, ঠিক আছে? এটি একটি আচার, মানুষ যেইভাবে দৈনন্দিন জীবন নিয়ে করবে। সেটা একটা সিস্টেম, মানে শ্মশানটা আমি ওটাই বলছিলাম যে কারণ বৈষ্ণব সাধনটা শ্মশানে গিয়ে সাধন কিছু নেই ওরকম অ্যাজ সাচ। তো কিন্তু দেখা যাচ্ছে যে তার সিদ্ধিলাভ কিন্তু শ্মশানে গিয়ে হয়েছে, ঠিক আছে? শ্মশানে গিয়ে হয়েছে, সে হয়তো শ্মশানে গিয়েই নাম গান করছে। কেন আমরা শ্মশানে গেলে তো দেখি, দেখো কম্বিনেশনটা খুব ইন্টারেস্টিং। একটা শবকে যখন নিয়ে যাচ্ছে হরিবোল বলছে, বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, বা রাম নাম সত্য হ্যায় বলছে, সে কিন্তু নামটা নিচ্ছে হচ্ছে বৈষ্ণব আচার থেকেই নামটা আসছে, যাচ্ছে আবার তন্ত্র আচার, মানে গিয়ে দিনের শেষে কিন্তু আলটিমেটলি ইট ইজ মিটিং অ্যাট দ্যাট সেম পয়েন্ট, ওই জায়গাটাই গিয়ে সে দাঁড়িয়ে মানে মিট করছে, তাই না? ওই জন্য আরও সুন্দর একটি ব্যাখ্যা পাওয়া গেল, এবং আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। কোনো জায়গায় যদি কনফিউশন থাকে, আমি কনফিউশনে কোনো জায়গায় রাখছি না, এই ডিসকাশনটা এরকমই যাবে যেখান থেকে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, তন্ত্র কী এবং প্রত্যেকটি আচার কী, কীরকমভাবে কী যাবে। তো সেইখান থেকে আমরা আগিয়ে যাচ্ছি আমাদের ডিসকাশনের আজকে, যে স্যার তন্ত্র মতে যখন আমি পুজো শুরু করছি, ফার্স্ট শুরু হয় হচ্ছে বোধহয় আমার আসন পুজো থেকে। হ্যাঁ, তারপরে আমি আস্তে আস্তে যাচ্ছি, যেরকম আমাকে একটা প্রসেস আছে যেটাকে বলে দিগবন্ধন, সেটা করতে হয়। দিগবন্ধন বেসিক্যালি দেখো, দিগবন্ধন তুমি যখন করছো, তুমি ইটস এ প্রোটেকশন, একটা ঘেরা বানিয়ে, ঘেরা। তো এবার তুমি ওটা অনেক কিছু দিয়ে করতে পারো, মানে আমরা মনে করি কোনো নেগেটিভ এনার্জি যেন না আসে, ওই জন্য অনেক সময় সর্ষে হাতে নিয়ে করা হয়, অনেক সময় তুড়ি বাজিয়েও করা যেতে পারে ওটা, ঠিক আছে? মানে অনেক সময় জল দিয়ে সেটা করা যেতে পারে, হ্যাঁ হ্যাঁ। তো অনেক সময় কারণ দিয়েও করা হয়। তো সেই জায়গাটায় প্রথমে দিগবন্ধন করা হয়, ঠিক আছে? দিগবন্ধন করা হয় এবং পুজো এন্ডে দিকটা খুলেও দিতে হয়, মানে ওটাকে প্রোটেকশনের জায়গাটাকে খুলে দিতে হয়। প্রোটেকশন এখানে মায়ের না, প্রোটেকশনে এখানে যে এখানে পূজক, ঠিক আছে? কারণ সাধক আর পূজকের মধ্যে দের ইজ অলওয়েজ আ গ্রেট ডিফারেন্স। কারণ সাধক হয়তো কোনো দিগবন্ধন ছাড়াই বসে গেল, মানে সে একটা সময় প্র্যাকটিস করেছে, একটা সময় তার আর দরকার হলো না, ঠিক আছে, প্র্যাকটিস করার। তো সুতরাং দিগবন্ধনটা সে করলো না, কারণ সে জানে যে সে যেই মানে ক্রিয়ার ভেতরে আছে বা যেই সিস্টেমের ভেতরে আছে, সেটা সে অটোমেটিক্যালি দিগবন্ধন হয়ে যাচ্ছে, মানে কোনো কোনো সময় সিস্টেমের ভেতরে চলে আসে। যে পূজক মানে তন্ত্রেও যে পুজো করছে, কেন সাধক একটা স্তরে পুজো করতে হয়, মানে যারই ভগবতীর পুজো করছে, তো সেটাকে সে দিগবন্ধন করে নেয় একটা সেফটির জন্য, এনার্জিগুলো যে খারাপ যাতে না আসে, এবং পুজো শেষ হয়ে গেলে সে ওটাকে খুলে দেয়, মানে ওটাকে খুলে না দিলে তো তাহলে ওইরকমভাবেই চলবে, তাই না? তখন তো শরীর নিজে কাজ করতে পারবে না নিজের সিস্টেমের ভেতরে, ওই জন্য। এবারে একটু টপিকটার মধ্যে একটু ডার্ক সাইডের মধ্যে যাচ্ছে, আমি জানি না দর্শকরা আপনারা দেখুন এটার মধ্যে কোথাও গিয়ে মানে জানা যে বন্ধনটা এই জন্যে করতে হয়, কেন ভগবান অবধি পৌঁছাতে গেলে সাধককে অনেকগুলো রেলমসের মধ্যে দিয়ে যেতে হয়। রেলস মানে হচ্ছে আপনাকে যদি বাংলায় বোঝায় যে অনেকগুলো স্তর, মানে আমরা যেখানে বসে আছি এটি আমাদের একটি স্তর, একটি দুনিয়া যেটার মধ্যে আছে, এরকম আরও প্যারালালি অনেক দুনিয়া আছে আমাদের উপরে এবং নিচেও। হ্যাঁ, 7টা লেয়ার, নিচে 7টা থাকবে, এবং সেই 7টা লেয়ার্সের মধ্যে অনেক রকম এন্টিটিস আছে, এবং কোনো সময় হয়তো তারা সাধককে হেল্প করে, কোনো সময় হয়তো সাধককে খুব জ্বালায়, মানে প্রচণ্ড ডিস্টার্ব করে তারা, মানে সাধকের মানে এরকম হয় যে সিদ্ধিলাভ হয় না তাদের ইয়ের জন্যে। তো সেই কারণেই কি দিগবন্ধনটা করা জরুরি? ওই কারণে হয়। আর একটা ব্যাপার আমি তোমায় বলি, যে আমাদের চক্রগুলো আছে, তো আমাদের চক্রগুলোর না একটা চক্রের থেকে আরেকটা চক্রের যে ডিফারেন্স থাকে, যে গ্যাপগুলো থাকে, এই গ্যাপগুলোর মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়। আচ্ছা,
তুমি সাপোজ একটা রুম থেকে আরেকটা রুমে যাচ্ছ, তো তোমার যে অবস্ট্যাকলসগুলো সেটা দিগবন্ধন হেল্প করে, মানে না ক্রিয়েট হওয়ার জন্য। আচ্ছা, তো এই অবস্ট্যাকলসগুলো কোনো ভূতপ্রেত হতে পারে, কোনো ডাকিনী হতে পারে, কোনো পিশাচ হতে পারে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু হতে পারে, মানে এবং এই জায়গাগুলো কেউ যে ডিনাই করবে যে হয় না বা নেই, এটা একদম ভুল। কারণ তোমার গ্রহ হিসাবে, ঠিক আছে, কিছু গ্রহ আছে, কিছু রাশি, মানে গ্রহ এখানে আমি রাশির কথা বলছি, কেন সাধনা করতে গেলেও তোমার অ্যাস্ট্রোলজিক্যাল ছকটা খুব ভালো হওয়া উচিত। আচ্ছা, তো এবার ওই জন্য তোমার ওই হিসাবে তোমার দেখতে হবে যে কিভাবে আসছে তারা, কিভাবে তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে, ওই জন্য বন্ধনটা করে নেয়। অনেক পারপাস থাকে, নিজে ডিস্ট্র্যাক্টেড যাতে না হয়, ঠিক আছে? এখন তো মডার্ন ওয়েতে হয়তো কোনো শ্মশানে কেউ বসলো কালী পুজোর আগে, দেখা গেল ওখানে জোরে মাইক চলছে, একটা বড় হিন্দি গান চলছে, হ্যাঁ একটা হিন্দি গান চলছে, এটা বিশাল বা বড় কোথাও তুমি, disturbance। হ্যাঁ আমার সঙ্গেই অনেকবার এই ঘটনাগুলো ঘটেছে। তারাপীঠে আমরা বসেছি, তো এবার হঠাৎ করে দেখছি যে দূরে 31st নাইটে ওই মানে আমাদের দ্বারকার ওই তীরটায়, ওই পাটটার মধ্যে দেখা যাচ্ছে প্রচুর মাইক চলছে, কারণ একদিকে সাধনের চেষ্টা, মানে একদিকে চেষ্টা চলছেন ভগবতীকে পাওয়ার, আর একদিকে ভগবতীকে দূর করার চেষ্টা হচ্ছে। সেটা হচ্ছে আমার মনে হয় যে এটা ওটা না হলেও অসুবিধে, মানে এখন মডার্ন ওয়েতে কিন্তু ভূত প্রেত আসার থেকে এই জায়গাগুলো আসবে। কোন একটা ড্রাঙ্কেন মানুষকে মদ খেয়ে চলে আসলো, তোমাকে সাধনায় ব্যাঘাত ঘটছে, এই তুমি এরকম করো না, এটা করো না, বা একটা গান আসছে যেটা তুমি ডাইলিউট হয়ে যেতে পারো, তো সেই জায়গাগুলোও কিন্তু আমাদের দিগবন্ধন হেল্প করবে। চিন্তা করে দেখো, এটা কিন্তু এখনকার মডার্ন কনসেপ্ট। অফকোর্স এখনও ভূত প্রেত আসতে পারে, সেটাও কেউ না করতে পারে না, এখনও আসতেই পারে, নো ওয়ে। হ্যাঁ, সেখান থেকে এখন আরও মানে ভূত প্রেতের থেকে আরও ডেঞ্জারাস হচ্ছে বসের ফোন চলে আসা এবং মালাটা যেখানে এন্ড হচ্ছে আবার ঘুরে সেখান থেকে হ্যাঁ, হ্যাঁ, তোমার হয়তো ফোনটা তোলার জন্য সেটাকে ফ্যামিলি থেকে ফোন করছে, হ্যাঁ। বস ফোন করছে, বিভিন্ন ভক্ত ফোন করতে পারে। তো দিগবন্ধন পারপাস এটাই বলার যে আমার যে একটা চক্রের থেকে আমি আরেকটা চক্রে রিচ করব সাধনায়, তো সেটাই যেন ডিস্টারবেন্স না হয় আমার, মানে আমি যখন নিচের থেকে ওপরে যাচ্ছি না, তখন আমার জন্য কোনো অসুবিধে না হয়, মানে আমি যেন কোনো অবস্ট্যাকেল না পাই। আমার লিফট যখন নিচ থেকে ওপরে যেমন কোনো পাওয়ার কাট যেন না হয়, হ্যাঁ, কোনোভাবেই না হোক সেটা, কোনোভাবে না। ওই জন্যই এই দিগবন্ধন করা। তো দর্শক বন্ধুরা, আমরা শুনে নিলাম যে একটি খুব মহত্বপূর্ণ একটি ক্রিয়া যেটিকে বলা হয় দিগবন্ধন, যেটি তন্ত্রের মধ্যে খুব আবশ্যক, মানে প্রত্যেকটি সাধনা না হলেও কিছু কিছু সাধনার জন্য মানে প্রত্যক্ষভাবে এটি মানে করা খুবই দরকার। আমাদের ন্যাশ বিনিয়োগ এগুলোও আছে কিন্তু। এইগুলোও আছে, এবং এটার মধ্যে যে আমি যে এন্টিটি নিয়ে যে কথাগুলো স্যার বললেন, ডাকিনী, শাকিনী বা হাকিনী, এরকম যে এন্টিটিগুলো নিয়ে, এটি নিয়ে একটি বিস্তার এপিসোড থাকবে। কেন একটা এপিসোডের মধ্যে এতগুলো জিনিস নিয়ে কথা বলার মানে সম্ভব হবে না, এটা আপনাদের বোঝানোও যাবে না, ঠিক আছে? এটাও একটা তন্ত্রের কিন্তু একটা বিশাল বড় পার্ট, সেটি নিয়ে একটি বিস্তার এপিসোড থাকবে। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এবং যদি ভাল লাগে আমাদের এপিসোডটা কমেন্টস করুন, জানান আমাদেরকে আপনাদের কোন অ্যাসপেক্টসগুলো জানার দরকার আছে। আমরা নিশ্চয়ই সেই অ্যাসপেক্টগুলোকে আমাদের ডিসকাশনের মধ্যে তুলে ধরবো এবং জানবো যে আপনার কোয়ারিজ সেখানে আপনার যে জানার যে দরকারটা আছে সেটি মানে আপনার পূরণ হলো কি না। এবার স্যারের কাছে যেটি বসে, এবার স্যার বলছিল ইয়েতে গিয়ে, এবার ফার্স্ট যেই টপিকটির মধ্যে যাব, আধ্যাত্মিকতার স্তরের মধ্যে দিয়ে পুজো ইয়েতে গিয়ে, তন্ত্রতে দিগবন্ধন হয়ে যাওয়ার পরে ফার্স্ট বোধ হয় বিনিয়োগ, আই ডোন্ট নো, মানে আমি জাস্ট জিজ্ঞেস করি, বিনিয়োগটা দিতে হয়। বিনিয়োগ সম্বন্ধে যদি একটু বিনিয়োগ হচ্ছে একটা ওয়ে যেখানটায় তুমি ধরো সিম্পল তুমি বসলে, ঠিক আছে, মানে কিছু প্র্যাকটিস আছে, মানে তুমি জপ, ধ্যান, সন্ধ্যা, আর্নিক, মানে এই যে এইগুলো বলছি আমরা, সেই জায়গাগুলো বিনিয়োগের মধ্যেই পড়ছে। মানে তুমি প্রথম হচ্ছে বসলে, ঠিক আছে, ফোকাসড হলে, বসার পরে ফোকাসড করলে, ফোকাস করার পরে তুমি কানেকশন তৈরি করার চেষ্টা করছো, মানে এই যে স্তরগুলো দিয়ে কি হয়, তুমি এই বিনিয়োগগুলো করে তুমি আস্তে 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 তুমি মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছো, বা তুমি যাচ্ছ, এইটা হচ্ছে বিনিয়োগ, যেটা একটা হ্যাবিটের মধ্যে আসতে পারে, তোমার হ্যাবিটের মধ্যে। মানে নিত্য জপ করা, মানে জপ ছাড়াও সন্ধে করা, মানে তোমার চক্র, মানে যে চক্র অনুষ্ঠান বা ক্রিয়া এগুলো করা। তারপর হচ্ছে কিছু
হয় না কিছু নাম, কিছু স্তর, ওগুলোকে তোমাকে ক্রস করা, সেগুলো বিনিয়োগের মধ্যে আছে। আচ্ছা, তো এবার এখান থেকে বিনিয়োগ নিয়ে আরেকটি প্রশ্ন, সেটা হলো যখন আমি সাধনাতে বসছি, ইজ ইট লাইক বিনিয়োগ হচ্ছে যে ভগবানকে বলা যে মানে মাই মোটিভ টু ডু ওয়াই আই এম ডুইং দ্য সাধনা? ওই প্র্যাকটিসগুলো করি না, মানে আমরা মানে আমার তোমার সঙ্গে কথা বলতে গেলে, আমি যদি রানিং অবস্থায় কথা বলি তাহলে তো তোমাকে আমি এক্সপ্রেস করতে পারবো না। তোমার সঙ্গে এক্সপ্রেস করতে গেলে আমি একটা জায়গায় বসতে হবে, বা তোমাকে একটা লং কনভারসেশনে যেতে হবে তোমার সঙ্গে, এবং দ্যাট শুড বি রেগুলার। বিনিয়োগটা কিন্তু রেগুলার বেসিসে, আমার দিগবন্ধন কিন্তু রেগুলার হিসাবে, ন্যাশ কিন্তু আমার রেগুলার বেসিসে। এরকম না যে আমি পুজো করলাম একটা সময় তখন এগুলো করছি না, মানে যেটা রং মেসেজ যায় মানুষের কাছে যে এগুলো খালি স্পেসিফিক কোনো পুজো, মানে যেহেতু বইগুলোর মধ্যে ওরকম করে লেখা থাকে, তো ওই জন্য মানুষ ভাবে যে এগুলো হয়তো ওই জন্যই করা হয়, মানে এই পুজো হলেই তার মানে এগুলো করতে হবে না, তো আদারওয়াইজ আমাকে করতে হবে না। না, তুমি যদি ইরা পিঙ্গলার সঠিকভাবে কম্বিনেশন করতে চাও, তোমাকে নিত্য এই প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস তোমাকে ইউ হ্যাভ টু কন্টিনিউ, তোমাকে চেষ্টা করতে হবে। সেটা কিন্তু নর্মাল, হ্যাঁ নর্মাল মানুষের রোজ করে, কিন্তু তুমি দেখবে কিছু কিছু মানে মানে গুরু পরম্পরায়, বা সব গুরু পরম্পরায় তাই থাকে, সন্ধেবেলায় বসা, ঠিক আছে, আচমন টাচমন করা করে নিয়ে একটু মানে ভোগ নিবেদন করা, বা বন্দনা বিভিন্নভাবে ওয়েতে বন্দনা করা, তো সেটাও কিন্তু একটা পার্ট অফ বিনিয়োগই, তাই না? অনেক সময় কেউ লং আওয়ার্স ধরে বসে সাধন করতে পারছে না, কিন্তু সে লং আওয়ার্স ধরে গান করছে। সে গান করছে কি, সে ভক্তিমূলক হোক, যেই হোক। কারণ আমি অনেক মানুষকে ক্রস করেছি যারা আমাকে বলছে আমি না এমনি জব করতে পারি না, আমি যখন গানের মধ্যে দিয়ে আমি ওনাকে পাই। আমি বলছি তুমি গান করো, ঠিক আছে, তুমি গান করে, কেন মীরাবাই এরাও তো বিনিয়োগ সবাই করেছে। হ্যাঁ, তো এরকম না যে তন্ত্রের মধ্যেই বিনিয়োগটা আছে, ইট ইজ রং। আচ্ছা, বিনিয়োগটা সবার ভেতরে আছে, এবং এটা রেগুলার বেজে আছে, মানে সাধনাতেই আছে। হ্যাঁ, কেন সাধনা তোমাকে রোজ প্র্যাকটিস করতে হবে। তোমাকে যদি আজকে ম্যাথসের প্রফেসর হতে হয়, টিচার হতে হয়, লেকচারার হতে হয়, তোমাকে তো এটা রোজ প্র্যাকটিস করতে হবে না। এরকম তো না যে তুমি পড়াতে যাচ্ছ তার আগের দিন প্র্যাকটিস করে যাচ্ছ, সেটা সম্ভব না, অসম্ভব ব্যাপার। তো ওই বিকজ ইউ ডোন্ট নো তোমার স্টুডেন্ট কোথা থেকে তোমাকে কোয়েশ্চেন করবে, তো ওই জন্যই তোমাকে এটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। মোর ইউ প্র্যাকটিস, বেটার ইউ আর, পারফেক্ট ইউ উইল বি। বাহ, সুন্দর একটা কথা স্যারের কাছ থেকে আমার, দ্য মোর উই প্র্যাকটিস দ্য বেটার উইল বি, অ্যান্ড আলটিমেটলি দের উইল বি পারফেকশন, অ্যাচিভমেন্ট উইল বি দেয়ার। তো এবার নেক্সট বিনিয়োগটা আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে এটি কী জিনিসটি কীভাবে কী করা হয়। বিস্তারে এরও অনেক পার্ট আছে, কিন্তু আমি তার মধ্যে দিয়ে গেলাম না, কিন্তু কিছু কিছু জিনিস এগুলো গোপনীয় রাখতে হয়, এবং এটি গুরুমুখী বিদ্যা। যদি আপনার বিস্তরভাবে জানার ইচ্ছা থাকে, আপনি একজন গুরুর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করুন, এবং গুরুই আপনাকে এই ব্যাপারগুলো আরও বিস্তার সমেত বুঝাবে। আমি জাস্ট বেসিক যে জিনিসটা আছে জিনিসগুলো সেগুলো আপনাদেরকে বোঝাচ্ছি। এবার আমরা চলে আসছি ঋষ্যাদি নাশ যেটা বলে, এই জিনিসটা কি একটু বোঝান। এটা এই ন্যাশ ব্যাপারটা হচ্ছে আমাদের বিভিন্ন দেখবে ন্যাশগুলোর সঙ্গে না যুক্ত থাকে বিভিন্ন বীজ অক্ষর, হ্যাঁ, ঠিক আছে। এবং তুমি যদি দেখো মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এই দুটো থেকেই আছে, ঠিক আছে, ক থেকে একদম চন্দ্রবিন্দু, অ থেকে একদম ও পর্যন্ত। তো ওগুলোর আগে পিছে তুমি কিছু মন্ত্র দিয়ে, যেমন কিছু মায়ের বীজ দিয়ে, মাঝখানে ওই অ্যালফাবেটটা রেখে, মানে ওই অক্ষরটা রেখে তার পাশে একটা বীজ দিয়ে ওটা করা হয়। তার মানে তোমার বিভিন্ন শরীর, অঙ্গন ন্যাস, করণ ন্যাস, এই যে এই পার্টগুলো যে আছে, এগুলো তো তোমার বিভিন্ন শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যে জায়গাগুলো, ওগুলো দিয়ে কি করা হয়, জাগানো হয় ওনাকে, ঠিক আছে। কেন তোমাকে আমি আগেই বলেছিলাম যে তন্ত্রে আমরা কিন্তু বেসিক্যালি বিগ্রহ পুজো নেই, মানে মানুষ করে ঠিকই, হ্যাঁ বিগ্রহ পুজো নেই, মানে ইনফ্যাক্ট ঘটেও বসে যে পুজো করে, ঘটেও সেই পুজোটা নেই। একদম টু বি ওপেন, মানে মানুষ আমি দেখেছি প্রচুর পুজো করে, কালী পুজো বা কালী পুজো, মায়ের পুজো করছে, সে আমি নাম বলছি ঠিকই, কালী পুজো করছে কি মায়ের, তারা মায়ের পুজো করছে কি জারি পুজো করছে, কারোর কিন্তু যন্ত্র আমি দেখছি কোনো সময় যন্ত্র আঁকেনি, ঠিক আছে,
আগের দিনে একটা তামার তাটের এটা নিয়ে মধ্যে আমি আসতামই আপনার কাছে, হ্যাঁ, আপনি বলছেন যখন একটা যন্ত্রের মধ্যে ওনাকে আনা হয়, ঠিক আছে, ঘরটাকে ঘটের উপরে যন্ত্রটা রাখা হয়, তো তুমি ঘট ছাড়াও যন্ত্রের উপরে পুজো করতে পারো। আচ্ছা। ঠিক আছে, তুমি যদি মানে শ্রীকুলের দিকে যাও, সাউথের দিকে যাও, তুমি দেখবে ওখানে লোকে ম্যাক্সিমাম যন্ত্রে পুজো করে। ইনফ্যাক্ট এখনো প্রচুর আমাদের বেঙ্গলি, প্রচুর কলকাতার সাইডে আমি দেখেছি প্রচুর শ্মশানে বা প্রচুর মন্দিরগুলো পুরনো, যারা বহু পুরনো মন্দির, সেখানে যন্ত্রের উপরে পুজো করছে। ঠিক আছে, কোচবিহারে আমি দেখেছি কিছু কিছু বিশেষ জায়গায় নিম কাঠের যন্ত্র তৈরি করা, দারু ব্রহ্ম যেহেতু বলে ওটাকে, তো ও দারু বৃক্ষ। হ্যাঁ, দারু ব্রহ্মের, হ্যাঁ, ব্রহ্মের, বৃক্ষের হ্যাঁ, যেহেতু হ্যাঁ। ব্রহ্ম বলা করা হয় ওই জন্য, তো ওই জায়গা ওটা দিয়ে বানানো, আচ্ছা, এবং এই যন্ত্রের উপরেই পুজো হয়। তো এই যন্ত্রটাকে অ্যাকচুয়ালি আমার ভেতরে ক্রিয়েট করার জন্য এই শুদ্ধিগুলো খুব দরকার। ঠিক আছে, আচ্ছা, যন্ত্রটাকে নিজের মধ্যে হ্যাঁ, করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা করার জন্য। এবং যন্ত্রটাকে কোনো সময় আমি তোমাদের ওটাকে ওয়েল ডিফাইন করতে পারতাম যে কিভাবে যন্ত্রগুলোর প্লেসমেন্ট হয়। তো এবার ওই প্লেসমেন্টে কোন কোন জায়গায় কোন কোন যোগিনী, কোন কোন জায়গায় কোন কোন ভৈরব, কোন কোন জায়গায় কোন কোন মহাবিদ্যা, ঠিক আছে, কোন কোন জায়গায় কোন কোন মাতৃকা, এরা যারা বসছে সেই জায়গাগুলোকে জাগাতে হয় এই ন্যাশ দ্বারায়। দিনের শেষে এটা খুব সিম্পল, মানে তোমার যদি ইসিজি করে, নিশ্চয়ই দেখেছো, সবাই দেখেছে ইসিজি করা, ইসিজি দেখবে কিছু পয়েন্ট দিয়ে দেয়, হ্যাঁ, তাই না, শরীরের মধ্যে। একটা গোল, একটা লিকুইড সমেত, ওরকমই ধরে নাও এক প্রকার। আচ্ছা, ঠিক আছে, ওই পয়েন্টগুলোতে যেরকম আমরা বুঝতে পারি যে হার্টের রেট বা কীরকম, ঠিক ওরকম করে আমাদের শরীরটাকে দিয়ে, মানে বিভিন্ন শরীরের পার্টে ওনাকে প্রতিষ্ঠা করে, এবং এটা দেখা গেছে না, এটা ওয়েল প্রুভড যে তুমি এই ন্যাশগুলো করার পরে তোমার শরীরের অরাটা আলাদা হয়ে যায়। মানে যে পূজক, সে যদি সত্যিকারের ঠিক করে এটা করে, তাহলে অটোমেটিক্যালি তুমি দেখবে যে তার মানে তার গ্লো, তার চেহারা, যার জন্য পুজো করে ওঠার পরে না, তুমি দেখবে তার ভেতরে একটা অন্যরকম চেহারা চলে আসে, মানে অন্য রকম ভাব আসে, কারণ ওই ভাবটার মধ্যে ওই ন্যাস দ্বারায় স্টেপস ওয়াইজ, আমি তোমায় যেটা বললাম আমরা ডিসকাস করছি, তো এবার সেইভাবে উনি কী হয়, প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক আছে, এবং এটা সাধকের চিন্তা করা উচিত। আমি পূজকের লেভেল থেকে বলছি না, আমি সাধকের লেভেল থেকেই বলছি যে তাকে চিন্তা করা উচিত যে মায়েরা বা এই ভগবতী বা ভগবানের যে অংশ আমি যাতে শরীরে প্রতিষ্ঠা করেছি বা চেষ্টা করেছি, তারা যেন আমার শরীরে থেকেই যায়। ঠিক আছে, আচ্ছা, ওই জন্য এইটাই হলো মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ন্যাস ইজ। ঠিক আছে। মানে সেখান থেকে যে যন্ত্রটা, সেটা আমাদের শরীরে প্রতিষ্ঠা করার জন্যেই ন্যাসগুলোকে করা হয়। তো এখান থেকে রাদার তুমি এটা চিন্তা করতে পারো যে আমি যাকে পুজো করব সে আমার ভেতরে। আচ্ছা, কনসেপ্ট অফ মানে 1+1=2, মানে আগে মা ছিলেন, তুমি বসে আছো, ইকুয়ালস টু দুজন মিলে একজন, এক হয়ে গেল। কারণ এক না হলে তো তুমি ডুয়েল অ্যাসপেক্টে পুজো করতে পারবে না, বিকজ ইয়োর হার্ট উইল স্পিক সামথিং, ইয়োর মাইন্ড উইল স্পিক সামথিং। তোমার মন আর শরীরটাতে এক করতে হবে, মন আত্মা এক করতে হবে, তাই না? এবং ন্যাসের মধ্যে আমি দেখেছি যে এই জায়গাগুলোরই বর্ণন থাকে যেখানে হাতটা রেখে, এবং হ্যাঁ, বিভিন্ন ভাবে, বিভিন্ন ঠিক আছে, ভাবে, তুমি বিভিন্ন বিভিন্ন ভাবে করতে পারো প্রসিডিওরগুলো। কোনো সময় দেখা যাচ্ছে তুমি কিছু চক্রের মন্ত্র দিয়ে করছো, চক্রগুলো যে আমাদের আছে ওই মন্ত্র দিয়ে করতে পারো। কোনো সময় তোমার যদি মন্ত্র থাকে, মানে দীক্ষা গুরু বলে আদেশ দিয়ে থাকে, তুমি বীজ মন্ত্রে, গুরু বীজে তুমি করছো, মানে গুরুদেবের দেওয়া বীজ মন্ত্রে করছো। কোনো সময় তুমি অগ্নি, বায়ু, এই তত্ত্বগুলো নিয়ে তুমি করতে পারছো। তো বিভিন্নভাবে ভাবগুলো আছে যেগুলোতে তুমি করতে পারো। এটারও বিভিন্ন ওয়ে আছে। আমি তোমায় প্রথমেই বললাম যে আমাদের শরীর হিসাবে আমাদের এই জায়গাগুলো তৈরি হয়ে আসে। এটা নেসেসারি নেই যে আমি এইভাবে করছি তোমাকে এইভাবেই করতে হবে। আমার মনে হয় গুরুদেব কোনো সময় তোমাকে শেখাবে না যে তোমাকে আমার মতন করেই করতে হবে, তাই না? হ্যাঁ, তো যেখান থেকে এটি মানে কি বলবো, আমাদের সময় খুব সীমিত। এখন এটি আমাদের আজকের ডিসকাশনের লাস্ট প্রশ্ন, যেটি আমি আমার শান্তনু স্যারকে আমি করব, এবং আশা করব তিনি দর্শকদেরকে এটি সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়ে দেবেন। লাস্ট যখন ন্যাসের ব্যাপারে কথা শুনছিলাম, তখন এটা আগের ফার্স্ট এপিসোডে বলা হয়েছে যে তন্ত্র কিন্তু বিগ্রহ পুজোর উপরে কিন্তু খুব একটা ভিত্তি করে চলে না। এখানে যন্ত্রের একটা বিশাল বড় একটা অবদান আছে এবং একটা পার্ট আছে।
সেখান থেকে এবার আগেও আমরা শুনলাম স্যার বললো যে যন্ত্র কি হয় এবং সেটিকে নিজের শরীরে ধারণ করা এবং সেটিকে স্থাপন করার একটি পদ্ধতিই হলো ন্যাশ এরকম ইয়েতে। তো সেখান থেকে স্যারের কাছ থেকে শুনে নেব যে যন্ত্র আসলে জিনিসটি কি এবং এটির ইম্পর্টেন্স তন্ত্রর মধ্যে বা তন্ত্রর আধ্যাত্মিকতার পুজোর মধ্যে সেটির ইম্পর্টেন্স কত দূর, স্যার আপনি যদি একটু রিলেশনটা আসলে হ্যাঁ হ্যাঁ মানে যন্ত্র এবং পুজোর রিলেশনটা, যন্ত্র এবং পুজোর রিলেশন এবং যন্ত্র জিনিসটি কি। যন্ত্র বলতে গেলে আমরা বুঝবো যে মেশিন, মেশিন, ঠিক আছে, কিন্তু তাহলে এখানে যন্ত্রটা কি? তোমার আনসারটাকে নিয়ে আমি আমার আনসার তোমাকে দিচ্ছি। সেটা হচ্ছে একটা মেশিন। হ্যাঁ। যন্ত্র মানে একটা মেশিন। তো তুমি যন্ত্রকে দেখবে একটা বেসিক্যালি ডাইমেনশনাল ফিগার, Yes, dimensional figure. মানে যে কোনো ডাইমেনশনালি ওটা থাকে। তো এই যন্ত্রটা আসলে হচ্ছে তুমি বলতে পারো তুমি যখন এই মানে বিভিন্ন ইয়ে করে এরিয়াগুলো কভার করছো, তো সেটা তুমি একটা ছোট্ট এরিয়ার মধ্যে আনতে হবে। কারণ তুমি যখন যোগ সাধনায় যাবে, তুমি যখন মেডিটেট করছো, তুমি যখন মেডিটেট করার চেষ্টা করো, তুমি কিন্তু সম্পূর্ণভাবে যারই মেডিটেশন করছো সব কিন্তু সে আসবে না, সবটা সে আসতে পারে না। এবং জোর করে তোমার মেডিটেশন হয় না, জোর করে তুমি চিন্তা করছো যে আমি মাকে পুরো চিন্তা করছি এখানে, বা মাকে এখানে চিন্তা করছি, বা মাকে এখানে চিন্তা করছি, এখানেই করছি, পুরোটা কিন্তু নিয়ে আসবেন না। তো ওটা আলটিমেটলি গিয়ে দিনের শেষে তোমার কী হবে, ছোট্ট হয়ে যাবে ওনার চিন্তাটা। তো এবার ওই ছোট্ট পার্টটাই কিন্তু যন্ত্রের মধ্যে থাকে। আচ্ছা, যন্ত্র থাকে এক একজনের, মানে কি হয় মায়েদের, মানে আমাদের যে দেবতা আছে, দেবী আছে, বা ভগবান ভগবতী যেটাই বলি, তাদের এক একটা করে আমরা যখন ঊর্ধ্বমুখী যোনি, মানে ট্রায়াঙ্গেল, মানে আপস ট্রায়াঙ্গেল, যেটা আমরা কমার্সে বুল বলি, বল, হ্যাঁ, যেটা একটা গ্রিন ইয়ে থাকে যখন শেয়ার মার্কেট প্রফিটে থাকে, তখন একটা বুল থাকে। তো সেটাকে আমরা সেই রকমই না একটা যন্ত্র থাকে। আচ্ছা, ওই ট্রায়াঙ্গেল আপসাইড হচ্ছে পুরুষকে রিপ্রেজেন্ট করে, আচ্ছা, ঠিক আছে। এবং ডাউন সাইড যেটাকে আমরা বিয়ার বলি, একটা লাল রঙের ডাউনওয়ার্ড ট্রায়াঙ্গেল নিচ দিকে যেটা, তো সেটাকে আমরা ভগবতী বা শক্তিকে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, এই যন্ত্রগুলো আমাদের প্লেস মানে ওরকম করে প্লেস করা থাকে, মানে পুরুষ এবং প্রকৃতির মিলনের যন্ত্র, কেন্দ্রটাকেই যন্ত্রের মেইন পোর্শন। এবং যন্ত্রের বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলগুলোতে বিভিন্ন বিভিন্ন যোগিনীরা থাকে। আচ্ছা, যোগিনী বা যোগিনী, যারা যোগ ক্রিয়েট করে। আচ্ছা। মানে যোগ মানে এখানে অ্যাটাচমেন্ট কার সঙ্গে, মায়ের সঙ্গে, ঠিক আছে। যোগ মানে এখানে যোগ বিয়োগ, মানে বিয়োগ এবং যোগ যেটা সাধনায় হয় না, যেটা আমরা জানতে পারবো মৎস্য সাধনায়, যেটা সেটা মানে পঞ্চম অকারের মধ্যে মৎস্য, যেটার মধ্যে যোগ বিয়োগের খেলাটাও এখানে আছে একটা। আচ্ছা, ঠিক আছে। এই যে যোগ বিয়োগের যে ইন্টারাকশনটা, যেটা শক্তি এবং পুরুষ, মানে আকাশ এবং মানে পাতাল, মানে ধরিত্রী, এই দুটোর কম্বিনেশন কিন্তু আমরা যন্ত্রের মধ্যে পাই। মানে তোমাকে বিভিন্নভাবে বললাম। তো এবার এই যন্ত্রগুলো না তুমি যদি শ্রীযন্ত্র দেখো, মানে সবচেয়ে কমপ্লিট যদি আমরা যন্ত্র দেখতে পারি, পুরো শ্রীযন্ত্র, যেখানে লেয়ারগুলো আছে 3টে লেয়ার, ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ 3টে লেয়ার থাকছে, তার উপর দিয়ে বিভিন্নভাবে গণেশ থাকছে ওটার মধ্যে, কার্তিক থাকছে ওটার মধ্যে, বারাহি থাকছে ওটার মধ্যে, ঠিক আছে, প্রাত্যাঙ্গিরা থাকে, বিভিন্নভাবে একটা করে যাচ্ছে। এবং বিভিন্ন যোগিনী, এই যে লেয়ার, ফার্স্টে একটা লেয়ার হচ্ছে, তারপরে মানে বেসিক তুমি যদি দেখো একটা অষ্টদল পদ, মানে একটা ভেতরে একটা ষটকোণ করে নিয়ে ওটাকে তার উপরে একটা বীজ লেখা হয়, ঠিক আছে। এবং ওই ট্রায়াঙ্গেলটা আপসাইড বা মানে আপসাইড এবং ডাউন সাইড কোনো একটা থাকতে পারে অ্যাকর্ডিং টু তোমার সাধন, ঠিক আছে। ভৈরব বা গণপতি বা শিব হলে তোমার তার আপসাইড হবে, এবং লোয়ার সাইডে হবে যখন নিচে, ডাউন সাইড হবে যখন সে শক্তিকে উপাসনা করবে। তো এই যন্ত্রগুলো দিয়ে আমরা কি করি, আমাদের ভেতরের যন্ত্রগুলো ক্রিয়েট করি, ঠিক আছে। আমাদের যে যন্ত্রগুলো আছে না, মানে আমাদের যে চক্রগুলো, যে পয়েন্টগুলো আছে, যেটাতে আমরা যেটাতে ফোকাস করি বা সাধনা করি, সেই যন্ত্রগুলোর মধ্যে কিন্তু ওই শক্তিগুলো বিরাজ করে। কেন আমরা নর্মাল কেউ হিউম্যান বিং না, মানে যার জন্য বলা হয় কাউকে তুচ্ছ করে দেখতে হয় না, কেন ইউ ডোন্ট নো কি কার ভেতরে কি আছে। ওই যন্ত্র আমরা কি করি, ওই যন্ত্রের ভেতরে ওই সূক্ষ্মভাবে, কেন দেখো মা আমাদের এত ভালোবাসে, মা আমাদের সৃষ্টি করেছে তার অংশের থেকে, হ্যাঁ। তো সেই অংশ থেকে তৈরি করে এবার মা তার
প্রসিডিওরও বলে দিয়েছে যে কি করে আমি ওটাকে রিচ করব, কি করে আমি ওখানটা পৌঁছবো। তো ওই যন্ত্রের দ্বারাই ওই বাইরের বাহ্যিক যন্ত্র যেটা মাকে আমরা রেখেছি তার বীজ দিয়ে সেই বীজটা আমার শরীরের ভেতরে রোপণ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওই যন্ত্র থেকে এই যন্ত্রের আমার ভেতরে রোপণ করতে হবে বীজটা। ওটাই এখানে যন্ত্রের একটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই যন্ত্রটার মধ্যেই পুজো করা উচিত। ঠিক আছে, তুমি যতই ফটো রাখো, চিত্রপট রাখো, প্রতিমা রাখো, বিগ্রহ রাখো, যাই বলো তুমি যন্ত্রটা ওইভাবে করা আছে। এবং এক একজনের এক একভাবে যন্ত্র আছে। ছিন্ন মস্তিকার একরকম যন্ত্র আছে, বগলামুখী এক রকমের আছে, তারা কালী, তো কালীরও ভেতরে যে বাইফার্কেশন আছে প্রচুর। তো সব মায়েদেরই কিন্তু আলাদা 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 যন্ত্র আছে, কারণ তাদের ওয়ার্ক অ্যাক্টিভিটি আলাদা। এবং এক একটা যন্ত্র তোমাকে পুজো করলে এক এক রকম, বা এক এক যন্ত্রের উপর সাধন করলে এক এক রকম তোমার সিদ্ধি হবে। মানে এক একটা চক্র তুমি যদি ইয়ে করো, ঠিক আছে, তো ওই সাধন করো, তাহলে এক একটা চক্রের তো এক একটা সিদ্ধি দেওয়ার ক্ষমতা আছে। তোমার ওইভাবে না সাধক তুমি হবে, তো অটোমেটিক্যালি তোমার ওই জন্য ওই জায়গাগুলোকে কি করা আমরা যন্ত্রের দ্বারা ক্রিয়েট করি, এক্সটার্নাল এবং ইন্টারনাল দুজন কম্বাইন। কেন ন্যাশেও আমি তোমায় তাই বললাম, মানে দিনের শেষে দেখো যা করছি আমি, সেটা কিন্তু আমি ভেতর বাইরেটাকে এক করার বলছি। আমি লাস্ট টাইম এটা বলেছি, আমি আজও এই এপিসোডে একই কথা বলছি, বাইরে এবং ভেতরটাকে ব্যালেন্স করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সময় ক্রমশ শেষের দিকে, এবং আশা করি দর্শক বন্ধুদের বুঝাতে পারলাম যন্ত্রের মহত্বটা কী। যন্ত্রের একদম শর্টের মধ্যে যেটা স্যারের কাছ থেকে শুনে আমি বুঝতে পারলাম যে ভগবানের যে অংশগুলো দেওয়া বীজ হিসাবে, সেটিকেই আমাদের শরীরে আবার রোপণ করে সেটিকে বড় করা, এবং পূর্ণরূপে ভগবানের সেটি রূপ যখন শরীরে ধারণ করবে, সারূপ্যের কনসেপ্ট আবার এখানটায় চলে আসছে। এই কনসেপ্টগুলো নিয়েও আরও বিস্তার আলোচনা, কেন এতটুকু সময়ের মধ্যে এত বড় বড় কনসেপ্ট নিয়ে ঠিক করে মানে ডিসকাস করা সম্ভব হয়ে ওঠে না। সময় তো একটা বিশাল বড় কনসেপ্ট, আর সময় তো শাশ্বত, সময়ের মতন চলবে, কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না। তো এই অল্প সময়ের মধ্যে যতটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম, আমি চেষ্টা করলাম। কোনো জায়গায় যদি ত্রুটি থেকে যায়, বা কোনো জায়গায় যদি না করতে পারি, আপনাদেরকে বুঝিয়ে না উঠতে পারি, বা কোনো জায়গায় যদি আপনাদের ডাউট থাকে, আপনারা সরাসরি আমাদেরকে কমেন্টে জানান, আমরা সেই জায়গাটাকে তুলে ধরবো আমাদের ডিসকাশনের মধ্যে, এবং আপনার নামও সেখানে আমরা রাখবো। ঠিক আছে, এটার কোনো অসুবিধা না, আপনার নামও সেখানে রাখবো, টিজ করে দেবো আপনার নামটাকে। আপনার যেই ব্যাপারটি আপনি জানতে চান এখানে, সেটি আমরা তুলে ধরবো আমাদের নেক্সট ডিসকাশনের মধ্যে। আর আজকে তো সময় শেষ, এবং শেষ নিয়ে একটা কথা মনে পড়লো আমার। একটি শ্লোক আছে সংস্কৃতের মধ্যে, অন্ত অস্ত্রি প্রারম্ভ। শেষ কিন্তু শেষ না, শেষই হচ্ছে আরেকটি নতুন শুরু হওয়ার জায়গা। তো আজকে ডিসকাশন শেষ হয়ে গেল, মানে তন্ত্র এই জায়গায় শেষ হলো না, তন্ত্র চলতেই থাকবে, এবং তন্ত্র নিয়েও আমরা ডিসকাশন করব, আরও কিছু জানবো। তন্ত্রের মধ্যে আরও অনেক সাধনা, এবং দশমহাবিদ্যার যে সাধনাগুলো আমরা শুনে আসছি এতদিন ধরে নিয়ে, এটি নিয়ে একটা বিশাল বড় আলোচনা থাকবে, অনেক পার্টে থাকবে। আপনারা দেখতে থাকুন সিসিএন ভক্তি, ফলো করুন আমাকে, আমাদের চ্যানেলটিকে। নিশ্চয়ই আপনারা জানবেন আপনাদের যে কোয়ারিজগুলো আছে, হয়তো প্রথম দিকে আমরা হয়তো সবগুলো হয়তো অ্যান্সার করতে পারবো না, কিন্তু আস্তে আস্তে দেখতে থাকুন, অটোমেটিকলি আপনার কোয়ারিজগুলো আপনার কাছে পৌঁছে যাবে। যেরকমভাবে স্যার প্রত্যেকটি মানে প্রশ্নের উত্তর খুব ধৈর্য সহকারে, যত্ন সহকারে আমাকে প্রত্যেক দিন আমাকে শোনায়, এবং তার উত্তর দেয় এবং আমাকে বুঝায়। তো সেখান থেকে আশা করি আপনারাও একটু ধৈর্য নিয়ে, ডিসকাশনটা খুব লম্বা, একটু ধৈর্য নিয়ে বাসে বা ট্রামে বা যেরকমভাবে যখন যাচ্ছেন একটু দেখুন, আস্তে করে কানে হেডফোন দিয়ে শুনুন, বুঝতে পারবেন কনসেপ্টটা কীরকম, কতটা বৃহত্তর, এবং আমরা কতটা ক্ষুদ্র জায়গার মধ্যে আছি সেই জায়গাটার মধ্যে। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়ালাম না, আজকে এপিসোড এখানেই শেষ করছি। আমি প্রণয় সিংহ রায়, আপনারা দেখছেন সিসিএন ভক্তি, এবং এটি তন্ত্র নিয়ে বিশাল বড় আলোচনা চলছিল। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভগবান নিশ্চয়ই আপনাদের উপর কৃপা করবে, এবং আপনি আধ্যাত্মিকতার সাথে থাকুন, ভগবানের ভক্তি রাখুন, সব ভালো হবে। নমস্কার।